7 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকে এই মহতী কর্মী সভা তোরা কি সেই কর্মী সভা আমাদের প্রিয় সভাপতি আমাদের নেতা ইস্তাফিল হোসেন ও সাধু ভাই, আপনারা জানেন যে কয়েকদিন আগে তার একটা সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আছে, বিএনপি জেলা মহানগর, তারপরে হচ্ছে আপনার কাটাখালী পৌরসভা, হরিয়ানি ইউনিয়ন, পবা উপজেলা, সকল পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড, থানা, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ। মাইকের শব্দে যতদূর যায়, আমার ডান পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আছেন, সবাইকে আমার হয়ে বামেও আছেন। আপনার একটু ফাঁকা দেন, আমরা তো বুঝতে পারছি না। আমাদের মা বোনেরা আছেন, দেখছেন, এখন সবাই ক্রিয়েটিভ হয়েছে। আমার এক বোন লাইটের আলো দিয়ে দেখালেন যে আমরা এখানে আছি, অনেক ধন্যবাদ বোন। সেই আয়োজনের এবং যারা শুনছেন সবাইকে আমার হয়ে, আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে, আমাদের সবার প্রিয় এলাকা পবা মোহনপুর বাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা এই কারণে জানাই যে আপনারা ধানের শীষের জন্য এদেশের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীক যে ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীকের জন্য আপনারা সবাই অত্যন্ত সচেতন আছেন এবং আপনারা আগ্রহী হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় আপনারা আজকে আয়োজন করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, একজন উত্তর দিলে হয়ে যায়। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমরা সবাই জানি যে বাংলাদেশের এখন কি প্রেক্ষাপট। আমরা দীর্ঘ 17 বছর সবাই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 17 বছর বললে ভুল হবে। 2007 সালের 11 জানুয়ারিতে আন্দোলন ছিল না, 7 সাল থেকে এটা 25 সাল, কত হলো? 18 বছর পার হয়ে গেছে, অর্থাৎ প্রায় 19 বছর। দীর্ঘ 19 বছর, 18 বছরের বেশি সময় আমরা বাংলাদেশের মানুষ কেমন ছিলাম আমরা দেখেছি। এর আগে এক স্বৈরশাসক ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর আমরা দেখেছি শ্যাডো হচ্ছে আপনার সামরিক শাসন, তারপরে প্রহসনের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, পরের দিনের ভোট আগের রাত্রের নির্বাচন, আর তুমি আমি ড্যামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, আর হচ্ছে ওদের চাচাতো ভাই জাতীয় পার্টির প্রার্থী, তাই না? ওরা এই নির্বাচনে বাংলাদেশে জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল 300, আর এখন যেমন 12.5 কোটি, তখন ছিল ভোটার 1 জন। কে বলেন তো? ওই মহিলা। এখন তো আপনার ওকে খুনি হাসিনা বলা যাবে না? আমাদের হাইকোর্টের রায় হয়েছে, কোর্টের রায় হয়েছে না, মানবাধিকার কোর্টে হয়েছে না? কোন ট্রাইব্যুনাল? যে ট্রাইব্যুনাল উনি গঠন করেছিলেন, এটা কে বলেছিল জানেন? আমাদের শাহ আব্দুল কাদের চৌধুরী, বিএনপি নেতাকে যাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে বলেছিল যে আমি শুধু চাই যে এই আদালতটা বহাল থাকুক।
তাই বলেছিল। তার মানে কি খুনি হাসিনার কথা বলেছিল যে একদিন এই আদালত থাকলে তার রায় হবে। তো সেই হচ্ছে ভোটার ছিল একজন, সে যাকে মনে করেছে এমপি বানিয়েছে, যাকে মনে করেছে মেয়র বানিয়েছে, যাকে মনে করেছে চেয়ারম্যান বানিয়েছে, যাকে মনে করেছে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, এমনকি স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, শিক্ষক কমিটি, যে কোনো কমিটি হলে সেখানে তার একটা ছায়া থাকতো যে এটা উপরের নির্দেশ, বলে নাই? হ্যাঁ, শুধু সেখানে না, সেখানে সীমাবদ্ধ ছিল না। আমরা যে এখন বিভিন্ন জায়গায় এই যে তাফসিলে কোরআন মাহফিল করছি, ওয়াজ মাহফিল করছি, তারপরে যে জালসা করছি, এগুলোর জন্য বলতো যে উপরের নির্দেশ আছে, এটা করা যাবে আর এটা করা যাবে না। কি করা যাবে না? অমুক মৌলানা আসবে, সে মৌলানা জেনা স্পেসিস জানতে হবে, বলে যে কোন গোত্রে আর কোন প্রজাতির, সে আসে আবার কি বলবে সেটা জানার পরে সে তফসিল হবে। তারপরেও ওকে একটা গাইডলাইন দেওয়া থাকবে যে আপনাকে এই কমন দোয়াটা করাই লাগবে, এরকম ছিল না? শুধু কি তাই? শুধু বিএনপির কথা যদি বলি, আমাদের বিএনপির 7 লক্ষ নেতা কর্মীর নামে 5 লক্ষ মিথ্যা মামলা দায়ের করেছিল। মামলা আবার বহু ধরনের ছিল, একটা ছিল মিথ্যা মামলা। মিথ্যা মামলা কেমন? একজন একটা কাজ করলো আর একজনের নাম হলো, সেটা হলো মিথ্যা মামলা। আর একটা ছিল হয়রানিমূলক মামলা। রাস্তা দিয়ে যাচ্ছি, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, পায়ে হেঁটে যায়, পটাশ করে বাঁশি বাজিয়ে থামিয়ে দিল, পকেটে হাত ভরে দিল, দিয়ে আবিষ্কার করে ফেললো কিছু, ভালো না? এটার নাম কি? হয়রানিমূলক মামলা। এখন যদি টাকা দিয়ে তাহলে হয়রানি বন্ধ হবে, না দিলে মজুদ কোর্টে সুপারিশ লাগবে, ওকেও কিছু দিতে হবে, হয় না? তারপরে হলো কি? গায়েবী মামলা। ওটা আবার কি? আরে আপনি বাড়িতে ঘুমিয়ে আসে, কিছুই জানেন না, আপনার ধরে নিয়ে একটা মামলা দিল, ওটা হলো গায়েবী মামলা। আর একটা মামলা জানেন? গুম মামলা। গুম মামলা হচ্ছে একটা ঘটনা ঘটে নাই, কেউ জানে না, ঘটনা ঘটবে, ওই ঘটনাতে আপনাকে আসামি করে দিল। হয়েছে না হয় নাই? এখানে এইরকম মামলা কেন আমার অভিজ্ঞতা জানেন? আমার অনেক সিরাজুল ভাই বলল, অনেক জেল পার্টনার আছে এখানে, হাত তুলতে বললে হাত তুলবো, আমি জেল পার্টনারই বলি। আমরা তো বেশি দিন ছিলাম না ভাই জেলে, আমরা এই 17 বছরে 49 মাস ছিলাম। যে যখন পারেছে ধরে নিয়ে গেছে, কয়েকদিন দেশ পরে জেল খেটেছি। তার মানে আমি অত্যন্ত ত্যাগী নেতা, আমার মাথায় গুলি করেছে না। এই ত্যাগ ম্লান হয়ে যায় কখন জানেন? যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে বীরাঙ্গনা বলার পরে ব্যঙ্গ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তখন তার আগে তার সিপাহী একজন তাকে জিজ্ঞাসা করেছিল, স্যার ম্যাডামকে একটু সাবধান হতে বলি, তো বলেছিল তুমি কি তোমার ওয়াইফকে বলেছো? তো বললেন না, তাহলে আমাকে কেন বলতে হবে? জিয়াউর রহমান সাহেব তো কারোর সাথে পরামর্শ করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন নাই। সেই দিন 2টি শিশু সন্তান আরাফাত রহমান কোকো আর জনাব তারেক রহমান, 2 জনকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। ঢাকায় এসে আমার সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। উনি ওই 32 নম্বরে বসে থেকে পাকিস্তানি বাহিনীদের বেতন ভাতা দিন নাই। সেই ভদ্র মহিলাকে যখন স্বামী হারা করা হয়, সন্তান হারা করা হয়, তার বসত ভিটা থেকে তার স্বামী, তার সংসারের স্মৃতি বিচলিত বসত ভিটা থেকে যখন তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়, যখন ঠুনকো অধিহাতে তাকে দীর্ঘ 6 বছর কারাগারে রাখা হয়, যখন তার সন্তানের লাশ তার বাড়িতে আসে, আর একমাত্র সন্তান যখন এখনো বাড়ি ফিরতে পারে না, সেই ত্যাগের কথা চিন্তা করে যিনি এখনো
মুমূর্ষু অবস্থায় এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সান্নিধ্যে আছে, তখন আর আমার ভাইদের জেল খাটা, আমাদের গুলি খাওয়া, আমাদের ত্যাগের কাছে সেইটা অত্যন্ত ম্লান হয়ে যায়। আজকে সেই সন্ধিক্ষণ এসছে। সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে উনি ইচ্ছা করলে অনেক সুযোগ পেয়েছিলেন দেশ থেকে পালিয়ে যাওয়া, অথবা সুহালে চলে যাওয়া। ওয়ার 11-এর সময় তার 2 সন্তানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, আর তাকে টেলিফোনে শোনাতো যে আপনি আপনার 2 সন্তান নিয়ে সুহালে দেশের বাইরে চলে যান। সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল, আমার 2 সন্তানকে যদি তোমরা মেরেও ফেলো, আমার ওরসজাত 2টি সন্তান, কিন্তু বাংলাদেশে অনেক সন্তান আছে, তাদেরকে ফেলে আমি বাংলাদেশ ছেড়ে কখনো যাব না। পক্ষান্তরে শেখ হাসিনারা পালায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না। বলার 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগ পালানোর পথ পায় না। 2 দিন আগে যত শেখ লাগানো আছে সবকে নিরাপদে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, আর তারপরে বোনের হাত ধরে জোড়া হয়ে চলে গেছে দিল্লিতে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনাদের কথা চিন্তা করেছিল? আপনাদের কথা চিন্তা করেছিল? যে সমস্ত গডফাদার তৈরি করেছিল তাদের কথা চিন্তা করেছিল? তাদেরকে কে সুরক্ষা দিয়েছে 5ই আগস্টের পরে? তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো আবার ইথানে ভেসে এসেছিল ওই টেমস নদীর পার থেকে 10,500 কিলোমিটার দূর থেকে। বলেছিলেন ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে আরো বাস্তবমুখী এবং গণমুখী করে আরো মজবুত করতে হলে কেউ কারো কিছু দখল করবেন না, দখলদারিত্বে অংশগ্রহণ করবেন না, দুর্বলকে আঘাত করবেন না, অন্য কোনো জাতি অথবা ধর্মের মানুষের আপনারা সুরক্ষা দিবেন। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, বরঞ্চ আরো বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ধৈর্য সহকারে সবাইকে পাহারা দিতে হবে। তাহলে পাহারাদার কে? পাহারাদার হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই সমস্ত দামাল ছেলেরা, যারা যাদেরকে কিছুক্ষণ আগে আমি ধমক দিলাম, চমক দিলাম, সরে যাও বললাম, যারা আমাদের হৃদয় স্পন্দন, এই তৃণমূল, যাদের জন্য বিএনপি আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে, সেই তৃণমূলের নেতারা আপনাদেরকে পাহারা দিয়েছে। আমরা রাজশাহীতে যেগুলো প্রয়োজন ছিল না সেইগুলো করেছেন। আমরা শুধু এটুকু বলতে চাই, আমরা ওই শেখ মুজিবুর রহমানের মতো, আমরা কেউ শেখ মুজিবুর রহমানের মতো সাধারণ ক্ষমাও করতে পারবো না, ডাক্তার শফিকুর রহমানের মতো সবাইকে মিলিয়ে দিতে পারবো না। আমরা শুধু পারবো সেইটা হচ্ছে যে ওই 1975 সালের পরের মতো বাকশাল থেকে আওয়ামী লীগ করে রাজনীতির সুযোগ সুবিধা দিতে, আর ব্যান হওয়া জামাতকে আবার রাজনীতি করার সুযোগ দিতে। আমরা কেউ জাতীয় মুনাফেক নয়, আমরা কেউ জাতীয় বেঈমান নয়, আমরা হলাম আপসীনের সৈনিক। আজকে জননী বলা হয় কাউকে, এই বলা হয়, সে বলা হয়, আপসীন শুধু একজনকে বলা হয়, সে হলো মাতার ডেমোক্রেসি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আপনাদের প্রতি অনুরোধ রইল, ধানের শীষ আমি অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলনের প্রতীক নয়। ধানের শীষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার প্রতীক। ধানের শীষ এদেশের সকল মেহনতি মানুষের প্রতীক। ধানের শীষ এদেশের ইতিহাসের রাখা রাজা গ্রেট ফিলোসফার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা বাস্তবায়নের প্রতীক। ধানের শীষ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, যে দফা
সেই দফাকে সুরক্ষা করার প্রতীক হচ্ছে ধানের শেষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমার মা বোনদেরকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, ধানের শেষ প্রতীকের পক্ষে থাকবেন আপনারা। আপনাদের ঠিক আছে, আমি মত করে সময় বলছি। আপনাদের প্রথম হচ্ছে আপনাদের অভিজ্ঞতা, যারা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা দিয়ে করবেন। আর যারা নতুন ভোটার অনেকেই যাদের বয়স 18 থেকে 33, 34, 35 তারা জানি না যে গণতন্ত্র কি। গণতন্ত্র মানে যদি জনগণের ক্ষমতায়ন হয় তাহলে সেই জনগণের কাছে আমাদের জবাব দিতে থাকতে হবে, মানুষের জবাব দিতে থাকতে হবে। সেই জবাব দিতে থাকার জন্য সেই রকম দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে। আজকে একটি পক্ষ নির্বাচন চায়, নির্বাচনের প্রার্থী দেয়, আবার বিভ্রান্তিকর কথাবার্তা বলে। কি বলেছে মামার বাড়ির আবদার, কখনো বলে সংস্কার চায়, সংস্কার কমিশন গঠন করার জন্য। ওই 25 সাল পর্যন্ত অপেক্ষা করে নাই, 24 সাল পর্যন্ত অপেক্ষা করে নাই। এইটা হচ্ছে 22 সালে 27 দফা ছিল, 31 সালে এটা হচ্ছে এই 23 সালে 31 দফার উন্নতি করা হয়েছে। তারপরে বলে যে না পিয়ার পদ্ধতি চাই, তো পিয়ার পদ্ধতি খায় না গায়ে মাখে, সেটাও বলা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। ওই যারা ভোট দিবেন আপনারা, তাদেরকে যারা নির্বাচিত হবে তাদের রেশিও অনুযায়ী ওই উচ্চ কক্ষ তৈরি করা হবে, ওখানে পিয়ার কাভার করে। বলছে একবার বলছে না লোকাল গভর্নমেন্টের নির্বাচন চাই, লোকাল গভর্নমেন্টের সরকারের প্রতি পরিবর্তন হয় না সরকার গঠিত হয়। সুতরাং ওটাও যখন ধোপে টিকে নেয়, এখন আবার বলছে গণভোট। কিসের জন্য গণভোট? আপনি একটা মহিলাকে বুঝিয়েছেন গণভোটের জন্য? মা বোনদের কাউকে বুঝিয়েছেন? গণভোটের 84টা উপধারা আছে, 48টা ধারাতে আপনার নিম রাজি আছে, 30টাতে হচ্ছে আপনার কোনো মতো ঐক্যমত হয়েছে, সেখানে 4টা কলম থাকবে, হ্যাঁ না বলতে হবে। আপনারা বুঝিয়েছেন? আপনারা কেউ বুঝিয়েছেন? বুঝান নাই। শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করাই হচ্ছে আপনাদের কাজ। শুধু বাংলাদেশ নয়, 1947 সালে জমিতে ইসলামী হিন্দুস্তান ব্র্যাকেটে ছিল মওদুদি, তাদের নেতা ছিল মওদুদি। সেই মওদুদি সাহেব ভারত পাকিস্তান ভাগাভাগির সময় উনি ভারতের পক্ষে ছিলেন। 1971 সালে পাকিস্তান বাংলাদেশ ভাগাভাগির সময় উনি পাকিস্তানের পক্ষে শুধু ছিলেন না, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে থেকে এদেশের মা বোনদের 2 লক্ষ মা বোন যে সংগ্রাম হানি আপনারা করেছেন। আপনারা ওই রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হাতে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে তুলে দিয়েছিলেন, পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। আর 86 সালে নিজেরা জাতীয় মুনাফে করেছেন। 96 সালে আলাদা বাহিনী গঠন করে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে পতনের আন্দোলন করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে আমি আপনাদের বলতে চাই, আমি মানুষ কিন্তু আমার চিন্তা চেতনার আছে আমার মনপুরবাসী ধর্মসংস্থানের আমার চিন্তা চেতনার মধ্যে আছে ওই বাংলাদেশের